Hey there, welcome to Edu Mantra. This is Devu sir and I will be teaching you general science in this channel. এই চ্যানেলে জেনারেল সায়েন্সের যে টপিকগুলো নিয়ে আসা হবে, this will be completely free for you all guys. তো সেটা ভালো করে বুঝবে and stay tuned with us. তো আজকে যে টপিকটা আমরা শুরু করছি সেই টপিকটা বা চ্যাপ্টারটার নাম হলো প্ল্যান্ট টিস্যু এন্ড টিস্যু সিস্টেম। So this chapter is very important for your exam, WBCS, CGL, রেল এখান থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। তো তোমাদের জন্য এই চ্যাপ্টারটা পুরোপুরি কনসেপচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবো। নর্মালি এই চ্যাপ্টারটা লোকে বা স্টুডেন্টসরা মুখস্থ করে চলে যায়, বাট সেটা আমাদের গোল নয়। আমাদের গোল হলো এই চ্যাপ্টারটার কনসেপ্টস গুলো বোঝা। কনসেপ্ট বুঝলে অনেক দিন মনে থাকবে, ইনফ্যাক্ট তুমি অন্য কাউকেও বোঝাতেও পারবে। তো কোর্সটার নাম হলো মাস্টার দ্য কনসেপ্ট জেনারেল সায়েন্স কোর্স বাই ডিএস। চলো শুরু করা যাক। তো আমরা যে চ্যাপ্টারটার মধ্যে ফার্স্ট টপিক যেটা পড়বো সেটা হলো অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো অনেক কিছু লেখা আছে এখানে, ওইগুলো আমরা পরে দেখছি, আগে কনসেপ্টটা বুঝে নিই। তো কনসেপ্টের ফার্স্ট যে জিনিসটা সেটা হলো অ্যানাটমি। এই ওয়ার্ড অ্যানাটমি, এই অ্যানাটমি ওয়ার্ডটার মানেই বা কি? তো কোনো শব্দের যদি মানে জানতে হয় তাহলে এই শব্দটাকে ভেঙে দিতে হবে। তো আমরা এই শব্দটাকে ভেঙে দিচ্ছি আগে। এই শব্দটা যদি ভেঙে দিই তাহলে দুটো শব্দ পাবো, একটা হলো অ্যানা, একটা হলো টমি। তো অ্যানা মানে কি? অ্যানা মানে হলো আপ বা ওপরের, আর টমি মানে হলো কাট, কেটে দেওয়া, টু কাট দ্য আপার লেয়ার অফ সামথিং। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, কোনো কিছু আছে আমার হাতে, একটা প্ল্যান্ট টিস্যু আছে বা অ্যানিমেল কিছু আছে, সেই অ্যানিমেল পার্টস বা প্ল্যান্ট পার্ট সেটাকে আমি উপরের লেয়ারটা যদি খুলে ফেলি, যা ভেতরে দেখবো, যা ভেতরে অবজার্ভ করবো, সেটাই হলো অ্যানাটমি। তাহলে বোঝা যাচ্ছে কি অ্যানাটমি মানে হলো স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার, সেটা প্লান্টস এর হতে পারে, অ্যানিমেলস এর হতে পারে। মাইন্ড ইট, আমরা এখানে কিন্তু লিভিং বিংস নিয়ে কথা বলছি, নন লিভিং বিংস নিয়ে কথা বলছি না। আর যখনই আমরা লিভিং বিংস নিয়ে কথা বলি, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাইন যে একটা জিনিস লিভিং কি নন লিভিং? হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড ইন্টারনালি? সেটা হলো ইট উইল হ্যাভ এ সেলুলার অর্গানাইজেশন। মানে সেল দিয়ে বানানো থাকবে। তো লিভিং অর্গানিজমের ফার্স্ট ক্রাইটেরিয়া হলো ইট উইল বি এ সেলুলার অর্গানাইজেশন, living beings বা living things. So living beings can be of two types. It can be plants and it can be animals. আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। And plants and animals both are made up of cells. This is how I identify a living being. এই যে একটা সেল, এই সেলটা থেকে কিন্তু জীবন শুরু হয়। লাইফ স্টার্টস উইথ ওয়ান সেল। কি রকম ভাবে? তোমরা যারা ক্লাস 10 ক্লাস 9 এ পড়েছো বা ছোটবেলা পড়েছো মনে থাকবে যে সেল ক্যান বি ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার, রাইট? এককোষীয় বা বহুকোষীয় হতে পারে। তো এই ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার এই দুটো মানে কি? দেখো, যেটা বললাম প্রথমে যে সেল, একটা সেল কিন্তু তোমার জীবন শুরু করে। এবার ওই একটা সেলই কোনো কোনো জীব বা কোনো কোনো প্লান্টসের জন্য ওই একটা সেলই থেকে যায়। ওই একটা সেলই বিভিন্ন ফাংশন, বডির যে বিভিন্ন ফাংশন সেগুলো কমপ্লিট করে। যেমন আমাদের ক্ষেত্রে দেখো, মানুষের ক্ষেত্রে দেখো, মানুষের ক্ষেত্রে কি হয়? আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের এক্সক্রিটরি ফাংশন আছে, আমাদের রিপ্রোডাক্টিভ ফাংশন আছে, আমাদের ব্রিদিং যেগুলো বললাম এই ফাংশনস গুলো আছে। ইউনিসেলুলারের ক্ষেত্রে সেই ফাংশনস গুলো একটা সেলই করে, যেখানে মাল্টিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে ওই ফাংশন গুলো বিভিন্ন বিভিন্ন সেলস গুলো করে, নট ওয়ান সেল বাট বিভিন্ন সেলস গুলো করে। তো ইউনিসেলুলার ক্ষেত্রে আমরা কি দেখছি? ইউনিসেলুলার ক্ষেত্রে ফর এক্সাম্পল অ্যামিবা ইজ অ্যান এক্সাম্পল অফ ইউনিসেলুলার অর্গানিজম। এই অ্যামিবার ক্ষেত্রে কি দেখবো? রেসপিরেশন, এক্সক্রিশন, রিপ্রোডাকশন, এই যে ফাংশনস গুলো আছে, বেঁচে থাকার জন্য এই ফাংশনস গুলো খুব দরকার, এই প্রক্রিয়াগুলো খুব দরকার বডিতে। এই যে ফাংশনস গুলো ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে একটা সেলই সেই ফাংশন গুলোকে সব কমপ্লিট করে। whereas in case of multicellular organism, multicellular examples কি? গরু, ছাগল, যা দেখবে, মানুষ, ক্যাট, ডগ, হিউম্যানস,
এনি ফর্ম অফ অ্যানিমালস, ঠিক আছে। এরা সব মাল্টিসেলুলার অর্গানিজম। তো মাল্টিসেলুলার অর্গানিজমের ব্যাপারটা কি, দেখবে মাল্টিসেলুলার অর্গানিজম কি হয়, একটা স্পার্ম আর একটা এগ সেল ফিউজ হয়ে জাইগোট ফর্ম হয় প্রথমে, আর ওই জাইগোটটাই ডিভাইড হতে থাকে, ডিভাইড হতে থাকে, ডিভাইড হতে থাকে, এন্ড ডিভাইড করে করে অনেকগুলো সেলস ফর্ম হয়। তো এই জাইগোটটা থেকে এই জাইগোটটা থেকে এই জাইগোটটা থেকে আলটিমেটলি কি হচ্ছে, অনেকগুলো সেলস ফর্ম হচ্ছে বাই দ্য প্রসেস অফ ডিভিশন। আর যেহেতু অনেকগুলো সেলস ফর্ম হচ্ছে সেটাকে আমরা কি বলছি, মাল্টি সেলুলার বলছি। মাল্টিপল সেলস ফর্ম পার্টিকুলার জাইগোট। এবার দেখো একটা জিনিস, এটা যে একটু গভীরে যেতে হয় আমাদেরকে। আমি তোমাদের বলেছিলাম যে ইন কেস অফ মাল্টিসেলুলার অর্গানিজম এই যে ফাংশনস গুলো রেসপিরেশন, এক্সক্রিশন, রিপ্রোডাকশন, সেগুলো কি করে, সেগুলো বিভিন্ন বিভিন্ন সেলসরা করে। ফর এক্সাম্পল এই যে রিপ্রোডাকশন, এই রিপ্রোডাকশন করছে ধরো টাইপ এ সেলস, আর এক্সক্রিশনের জন্য টাইপ বি সেলস। টাইপ এ সেলস মিলে রিপ্রোডাকশন করছে, টাইপ বি সেলস গুলো মিলে রিপ্রোডাকশন এক্সক্রিশন করছে। এই যে টাইপ এ সেলস আর টাইপ বি সেলস, এই যে গ্রুপ অফ সেলস, এই যে টাইপ অফ সেলস মানে কি অনেকগুলো সেল, অনেকগুলো এক টাইপের সেল। যখনই অনেকগুলো সেলস একসাথে হয় বা ক্লাস্টার অফ সেলস, এদেরকে কি বলা হয়, টিস্যু বলা হয়। কি বলা হয়, টিস্যু বলা হয়। তো টাইপ এ সেলস গুলো মিলে একটা টিস্যু ফর্ম হচ্ছে, টাইপ বি সেলস মিলে একটা টিস্যু ফর্ম করছে। এবার দেখো এই টিস্যু গুলো আলটিমেটলি কি করছে, বিভিন্ন বিভিন্ন ফাংশনে হেল্প করছে। যেমন রেসপিরেশনের জন্য একটা কাইন্ড অফ সেলস বা টিস্যু বলতে পারো, রিপ্রোডাকশনের জন্য এক কাইন্ড অফ সেলস বা টিস্যু বলতে পারো। তাহলে এখানে কি দেখছি, এখানে দেখছি যে যে কাজগুলো আছে একটা বডির, ওই কাজগুলোকে ডিভাইড করে নিচ্ছে বিভিন্ন সেলসরা। মানে এখান থেকে একটা সিম্পল একটা কনসেপ্ট আমরা বুঝতে পারছি, দেয়ার ইজ এ ডিভিশন অফ লেবার, দেয়ার ইজ এ ডিভিশন অফ লেবার, রাইট। ডিভিশন অফ লেবার হচ্ছে যেখানে আমরা ইউনিসেলুলার ক্ষেত্রে আমরা ডিভিশন অফ লেবার দেখতে পাচ্ছিলাম না, কারণ ওখানে টিস্যু ফর্ম হচ্ছে না। কিভাবে ফর্ম হবে, টিস্যু ফর্ম হতে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো গ্রুপ অফ সেলস। বাট এখানে কি গ্রুপ অফ সেলস হবে, ইউনিসেলুলার ক্ষেত্রে গ্রুপ অফ সেলস হবে না, তার মানে এখানে টিস্যু ফর্ম হবে না। পরীক্ষার প্রথম কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, টিস্যু ক্যানট বি ফর্ম ইন এ ইউনিসেলুলার অর্গানিজম, জাস্ট কনসেপ্ট না, পাতি কনসেপ্ট। বাট ইন মাল্টিসেলুলার অর্গানিজম টিস্যুস আর ফর্মড, আর এই টিস্যুগুলো বিভিন্ন ফাংশনস গুলো পারফর্ম করে যাতে দেয়ার ইজ এ ডিভিশন অফ লেবার। ক্লিয়ার? তাহলে আমরা এবার নেক্সট কনসেপ্টে যাই। নেক্সট কনসেপ্ট কি, নেক্সট কনসেপ্ট দেখো, এই যে টিস্যু, এই যে টিস্যুর কনসেপ্টটা যেটা বললাম, এই টিস্যু তোমার প্ল্যান্টের হতে পারে, প্ল্যান্টের মধ্যে হতে পারে, আর অ্যানিমেলের মধ্যে হতে পারে, ঠিক আছে না। প্ল্যান্টও দেখতে পাবো, অ্যানিমেলও দেখতে পাবো। এবার তোমরা বলো, এই যে প্লান্টস এর মধ্যে দেখছি যে প্লান্টস কি হয়, প্লান্টস এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ওরা তো আর বললাম এই আমার বাড়িতে আয় প্লান্ট আসবে, গাছ আসবে না, গাছ ওখানে দাঁড়িয়ে থাকবে, আসা সম্ভব নয়। তার মানে যেটা আমি জানি, প্লান্ট ইজ নন মোটাইল, নন মোটাইল, নড়তে পারে না। বাট অ্যানিমেলের ক্ষেত্রে বল আজকে সিনেমা যাবো বস, চলে আয়, আমি কি করলাম, চলে গেলাম সিনেমা দেখতে। তার মানে কি আমি মোটাইল, মোটাইল মানে মোবাইল, ঠিক আছে, মোবিলিটি আছে। এবার ধরো এই ফাংশন থেকে বুঝবো আমরা কিছু কনসেপ্ট আবার। নন মোটাইল মানে কি, নন মোটাইল মানে ও এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। প্লান্টের ক্ষেত্রে নন মোটাইল মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হলে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হলে ওর মেইন যে সাপোর্টটা দরকার এই সেলস বা টিস্যুগুলো থেকে, সেটা হলো মেকানিক্যাল সাপোর্ট। ইট নিডস মেকানিক্যাল সাপোর্ট। আর এই মেকানিক্যাল সাপোর্টটা কি দিতে পারবে, মেকানিক্যাল সাপোর্ট ক্যান বি বেস্ট প্রোভাইডেড বাই টিস্যুস, ক্যান বি বেস্ট প্রোভাইডেড বাই টিস্যুস। বা টিস্যুস গুলো লিভিং হবে না ডেড হবে, ডেড টিস্যুস, ডেড টিস্যুস বা মৃত টিস্যু ক্যান প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট। এবার দেখো আরেকটা জিনিস দেখো, এই যে প্লান্টের ক্ষেত্রে, প্লান্টের ক্ষেত্রে যে সেলস গুলো থাকে, এই যে সেলস, তো সেলস ক্যান বি অফ টু টাইপস। প্লান্টের ক্ষেত্রে সেলস ক্যান বি অফ টু টাইপস, দে ক্যান বি ডিভাইডিং সেলস, দে ক্যান বি ডিভাইডিং সেলস, আর দে ক্যান বি নন ডিভাইডিং সেলস। ভালো করে বুঝবে, কনসেন্ট্রেট করো। দে ক্যান বি ডিভাইডিং সেলস এন্ড দে ক্যান বি নন ডিভাইডিং সেলস প্লান্টের ক্ষেত্রে। এবার তোমরা নেক্সট কথা ভাবো একটা, মানুষের ক্ষেত্রে বা অ্যানিমেলসদের ক্ষেত্রে কি হয়, এই যে গ্রোথটা, গ্রোথটা কি ইউনিফর্ম না? মানে আমার একটা হাত বড় হবে
দুটো হাতই কিন্তু বড় হবে, একটা হাত বড় একটা ছোট হবে সেটা হয়, বাট নর্মালি আমাদের দুটো হাতই বড় হচ্ছে, দুটো পাই বড় হচ্ছে। গ্রোথটা কিন্তু ইউনিফর্ম, একটা ছোট একটা বড় এরকম খুব কম হয়। তো গ্রোথটা কি আমার ইউনিফর্ম, বাট এই ক্ষেত্রে কি আমার প্ল্যান্টের ক্ষেত্রে ইউনিফর্ম গ্রোথ দরকার? ইউনিফর্ম গ্রোথ তো দরকার নেই। এখানে যেটা আমার দরকার সেটা হলো নন ইউনিফর্ম গ্রোথ। নন ইউনিফর্ম গ্রোথ, একরকম গ্রোথ দরকার নেই সব জায়গায়। কিছু জায়গায় আমরা কি দেখবো, ডিভিশন হচ্ছে শুধু সেলসের, আর কিছু জায়গায় কোনো ডিভিশন হচ্ছে না, দ্য সেলস আর নট ডিভাইডিং, এটাকে বলে নন ইউনিফর্ম গ্রোথ। তাহলে আমরা প্ল্যান্টের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? প্ল্যান্টের ক্ষেত্রে নন ইউনিফর্ম গ্রোথ দেখতে পাই। আর অ্যানিমালস এর ক্ষেত্রে কি দেখতে পাই? অ্যানিমালস এর ক্ষেত্রে দেখতে পাই ইউনিফর্ম গ্রোথ। ক্লিয়ার? তো এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের ডিভাইডিং আর নন ডিভাইডিং সেন্স দুটোই দেখতে পাবো। ক্লিয়ার? তো এটা হলো থার্ড কনসেপ্ট। এবার আরেকটু কনসেপ্টের দিকে গেলাম। নেক্সট কনসেপ্ট, আমরা যখন গ্রোথ পড়ছি, রাইট, আমরা যখন প্ল্যান্টের গ্রোথ পড়ছি তার সাথে আরেকটা জিনিস কিন্তু আমরা দেখছি, ইন্টারনালি আমরা যখন গ্রোথ পড়ছি বা নর্মাল যখন তুমি গ্রোথ পড়ছো, তোমাকে যেটা মাথায় রাখতে হবে, অ্যানাটমিটাও কিন্তু আমাদের পড়তে হবে সাথে সাথে। যখন তুমি গ্রোথ পড়ছো অ্যানাটমিও তোমার আস্তে আস্তে গ্রো হচ্ছে ভেতর, মানে ইন্টারনাল অর্গানাইজেশন যেটা হচ্ছে প্ল্যান্টের মধ্যে এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। গ্রোথ ইজ রিলেটেড টু অ্যানাটমি। ক্লিয়ার? মরফোলজিক্যালি কি? মরফোলজি হলো বাইরের যে জিনিসগুলো, বাইরে যেটা দেখতে পাই সেটা হলো মরফোলজি, আর অ্যানাটমি হলো ভেতরে যেটা দেখতে পাই, রাইট? তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে বায়োলজিক্যালি গ্রোথ মানে কি? বায়োলজিক্যালি গ্রোথ মানে তিনটে জিনিস মাথায় রাখবে সবসময়, এটা কিন্তু কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। বায়োলজিক্যালি গ্রোথ ইজ তিনটে জিনিস। কি সেটা? আবার সেই ফান্ডামেন্টাল লেভেলে যাব, সেলস লেভেলে যাব। গ্রোথ হবে মানে সেল ডিভিশন হবে। সেল যদি ডিভাইড না হয় তাহলে বড় কি করে হবে? সেকেন্ড, সেল ইলংগেশন। আর থার্ড হলো সেল ম্যাচুরেশন। এই তিনটে জিনিস কিন্তু দেখা যায় সেলের ক্ষেত্রে, আর তখনই আমি এটাকে গ্রোথ বলবো। এই তিনটে স্টেপ যদি হয়, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, সেল ডিভিশন, সেল ইলংগেশন আর সেল ম্যাচুরেশন। এই যে সেল ডিভিশন আর সেল ইলংগেশন, এই দুটো স্টেপ, এইগুলো আমরা সেল সাইকেলের মধ্যে দেখতে পাই। অনেকটা সেল সাইকেল তো মনে নেই বা ভুলে গেছো বা পড়োনি, ডোন্ট ওয়ারি, আমরা কভার করবো। সেল ডিভিশন যখন চ্যাপ্টারটা পড়বো সেখানে কভার করবো, বাট এখানে একটি জাস্ট কনসেপ্টটা বোঝানো ছোট্ট করে। এই যে সেল সাইকেলে মানে কি? মানে চারটে ফেজ আছে। একটা হলো G1 S ফেজ, G2 M ফেজ। এই যখন সেল সাইকেলের মধ্যে থাকবে কোনো সেল, ও G1 থেকে S এ যাবে, S থেকে G2 যাবে, M যাবে, তারপর আবার G1 এ আসবে, M থেকে আবার G1 আসবে, আবার সে ঘুরে M এ যাবে। তো এই যে সাইকেলের মধ্যে চলছে এই চারটে ফেজের মধ্যে, সেটা কখন পসিবল? যখন সেলটা ডিভাইড হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? এখানে এই দুটো ফেজে আমরা কি দেখতে পাবো? এই দুটো স্টেপে the cells are dividing, cell division is taking place, but এই ফেজে সেল ম্যাচুরেশন বা এই স্টেপে কি হয়? সেল সাইকেল থেকে বিদায় নিচ্ছে বা এক্সিট করছে সেলটা, and it enters into G0 phase. G0 ফেজে সেল ডিভাইড হয় না, G0 ফেজে সেল আর ডিভিশন হচ্ছে না, সেল আর ভাঙছে না। ক্লিয়ার? তাহলে এখান থেকে দুটো জিনিস, সেল ডিভিশন আর সেল ইলংগেশন আমরা দেখবো যে সেল সাইকেলের মধ্যে থাকছে, G1 থেকে S, তারপর G2, তারপর M, আবার G1 এ আসছে, এটা হলো সেল সাইকেল। বাট সেল সাইকেল থেকে যখন বেরিয়ে আসবে, সেলটা যখন ওই সাইকেল থেকে বেরিয়ে আসবে, তখন এটা হলো সেল ম্যাচুরেশন ফেজ, আর সেটাকে আমরা কি বলি? G0। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে দুটো স্টেপ, সেলস ডিভিশন বা সেল ইলংগেশন, এইগুলো কি দেখলাম আমরা? এইগুলো হলো দে আর ডিভাইডিং সেলস। আর প্লান্টে ডিভাইডিং সেলস কে বলা হয় মেরিস্টেমেটিক সেলস। আমরা বলেছিলাম আগের স্লাইডে, প্লান্টে দু রকমের সেলস দেখতে পাই, একটা ডিভাইডিং সেলস, একটা নন ডিভাইডিং সেলস। এখানে কি সেল ডিভাইডিং সেলসটাকে বলছি আমরা মেরিস্টেমেটিক সেলস, আর এই যে সেল ম্যাচুরেশন যেটা G0 তে আছে,
G0 তে মানে কি সেল সাইকেল থেকে বেরিয়ে গেছে, তার মানে কি এখানে ডিভিশন হবে? হবে না, কারণ সেল সাইকেলে থাকা মাত্রই মানে ডিভিশন, বাট সেল সাইকেল থেকে একবার বেরিয়ে আসলে there is no division, no division of cell, no division of cell, আর এটাকেই বলা হচ্ছে পার্মানেন্ট সেল, পার্মানেন্ট সেল বা নন ডিভাইডিং সেল বা ম্যাচিওর সেল, ম্যাচিওর সেল বা ডিফারেন্সিয়েটেড সেল, ডিফারেন্সিয়েটেড সেল। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? দুটো টাইপ অফ সেল আছে প্ল্যান্টের মধ্যে, একটা হলো ডিভাইডিং সেলস যেগুলো ডিভাইড করে সবসময়, আর যেগুলো সেল সাইকেলের মধ্যেই থাকে সেগুলোকে বলা মেরিস্টেমেটিক সেলস বা নন ডিফারেন্সিয়েটেড সেলসও বলা হয়। দে আর অলসো নোন এজ নন ডিফারেন্সিয়েটেড সেলস। জায়গা হচ্ছে না, জাস্ট আমি ছোট করে লিখছি, নন ডিফারেন্সিয়েটেড সেলস বা ইম্যাচিওর সেলসও বলা হয়। দে আর অলসো নোন এজ ইম্যাচিওর সেলস। ক্লিয়ার? আর যেগুলো ডিভাইড হচ্ছে না, where there is no cell division, সেইটাকে বলা হয়, সেই টাইপ অফ সেলস গুলোকে বলা হয় পার্মানেন্ট সেল বা ডিফারেন্সিয়েটেড সেল বা ম্যাচিওর সেল। এটাতে আমরা আরো কনসেপ্ট বুঝবো, একটু পরে বুঝবো। ক্লিয়ার? আশা করি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট কনসেপ্ট, চলো নেক্সট কনসেপ্ট দেখা যাক। আচ্ছা, আমরা তো ছোটবেলা থেকে পড়ে এসেছি যে, বা এখনই যা পড়লাম, অনেকগুলো সেল মিলে একটা টিস্যু হয়, রাইট? এটা সবাই জানো তোমরা, আশা করি। গ্রুপ অফ সেলস মেক্স এ টিস্যু, and again group of tissue makes a tissue system. এটা একটা নতুন ওয়ার্ড হয়তো শুনছো তোমরা, প্লান্টসের ক্ষেত্রে কিন্তু টিস্যু সিস্টেম ওয়ার্ডটা আসে। and group of tissue system makes an organ, and group of organs means a organ system, and group of organ systems makes an organism. কারেক্ট? এটা কিন্তু পুরোটাই প্লান্টের ক্ষেত্রে হচ্ছে। অ্যানিমালস এর ক্ষেত্রে টিস্যু সিস্টেমটা আমরা দেখি না, আমরা ডাইরেক্ট অর্গানে বলে দিই, বাট এনিওয়েজ পরের কথা পরে। এটা তাহলে এখান থেকে বুঝতে পারছো, দ্য ক্লাস্টার অফ সেলস মেক্স এ টিস্যু অ্যান্ড গ্রুপ অফ টিস্যুস মেক্স এ টিস্যু সিস্টেম। আচ্ছা, অর্গান, টিস্যু সিস্টেম আমরা পরে আসছি। প্লান্টের ক্ষেত্রে টিস্যু সিস্টেম কাকে বলে এগুলো আমরা তো পরে আসছি, ঠিক আছে? তিনটে টাইপ অফ টিস্যু সিস্টেম আছে, সেগুলো পরে দেখবো, স্টেপ বাই স্টেপ দেখবো। আচ্ছা, অর্গানস, অর্গানস কাকে বলা হয় প্লান্টের ক্ষেত্রে? প্লান্টের ক্ষেত্রে যেগুলোকে অর্গানস বলবো, যে মানে সেগুলো তোমরা দেখতে পারো বাইরের দিকে। বাইরে কি দেখা যায়? ধরো স্টেম, স্টেম ইজ অ্যান অর্গান অফ প্লান্ট। রুট, রুট ইজ অ্যান অর্গান অফ প্লান্ট। ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইজ অ্যান অর্গান অফ প্লান্ট। লিভস ইজ অ্যান অর্গান অফ প্লান্ট। এইগুলো হলো অর্গান। আর অর্গান সিস্টেম কাকে বলা হয়? একটা হলো রুট সিস্টেম, আর একটা হলো শুট সিস্টেম। ডোন্ট পারি, এগুলো আমরা আরেকটা যে চ্যাপ্টার আছে মরফোলজি অফ প্ল্যান্টস, ওটাতে পড়ব। বাট কনসেপ্টটা বোঝো আগে। আমি তোমাদের স্ট্রেস দেবো কনসেপ্টের উপর। যত কনসেপ্ট বুঝবে ভালো করে, ততই কিন্তু তোমাদের পড়তে ভালো লাগবে, সায়েন্সটাকে ভয় পাবে না। ম্যাক্সিমাম লোক সায়েন্সকে ভয় পায়, কারণ ওরা কনসেপ্টই বুঝতে জানে না। আর এই চ্যাপ্টার তো কেউ পড়ে না, কারণ ভেরিয়েবলটা খুব কঠিন। মানে এতদিন ধরে আমি পড়াচ্ছি, আমি যেটা বুঝলাম যে এই চ্যাপ্টারটাকে লোকে নেগলেক্ট করে, জাস্ট পড়ে না বলে। বাট এই চ্যাপ্টার সব থেকে সোজা। আমি যা কনসেপ্ট বোঝাবো তোমাদের, ওই কনসেপ্টটা যদি তোমরা বুঝে যাও, আর চ্যাপ্টারে কিছু নেই, চ্যাপ্টারে কিচ্ছু নেই, বিলিভ মি। তো এই জন্য বলছি ফোকাস অন হোয়াট আই এম সেইং, নোট নাও, যা বলছি নোট নাও। তোমাদের পিডিএফ থাকবে বা স্লাইডে আছে, বাট স্লাইডে এত কিছু তো কনসেপ্ট থাকে, স্লাইডে জাস্ট পয়েন্টার্স গুলো থাকবে। তো স্লাইডটা ছেড়ে তো তুমি জাস্ট নোটস গুলো নয়, আমি এই জন্যই লিখছি। আচ্ছা, তো বোঝা গেল সেলস কাকে বলে, আর টিস্যু, টিস্যু সিস্টেম, অর্গান, অর্গান সিস্টেম এন্ড অর্গানিজম। আচ্ছা, এবার তোমরা হয়তো শুনেছো যে আমরা বায়োলজিক্যালি বা সায়েন্টিস্টরা কি করেছিল, যে লিভিং বিংস আছে ওদেরকে দুটো সিস্টেমে ভাগ করে দেওয়া হয়েছিল। একটা হলো প্ল্যান্ট কিংডম, একটা হলো অ্যানিমাল কিংডম, রাইট? তো আমরা প্ল্যান্ট কিংডমের কথা একটু বলি এখানে। অ্যাগেন, যারা জানো না সেটা চাপ খাবে না, কারণ এখানেও আমরা এগুলো নিয়েও পড়বো। প্লান্ট কিংডম মানে প্লান্ট, যত রকমের প্লান্ট আছে তাদেরকে আমরা বেসড অন দেয়ার সাম ফিচার্স আমরা এগুলোকে আলাদা আলাদা গ্রুপে ফেলতে পারি। সেরকম 5টা গ্রুপ আছে প্লান্ট কিংডমের মধ্যে। একটা হলো অ্যালগে,
সেকেন্ড হলো ব্রায়োফাইটা, এগুলো নর্মালি আমরা ক্লাস 9-10 পড়ি। থার্ড হলো টেরিডোফাইটস, ফোর্থ হলো জিমনোস্পার্ম, ফিফথ হলো অ্যাঞ্জিওস্পার্ম। আচ্ছা, এদের এই যে 5টা টাইপ অফ প্লান্টস ইন দ্য প্ল্যান্ট কিংডম, এদের যদি প্লান্ট বডিটা দেখি আমরা, তাহলে দেখবো যে মেইনলি দিস প্ল্যান্ট বডি ইজ মেড আপ অফ আইদার টিস্যু অর টিস্যু সিস্টেম অ্যান্ড অর্গানস। ঠিক আছে, তো এইখানে যে 5টা প্লান্ট কিংডমের মধ্যে যে 5টা গ্রুপ আছে, তার মধ্যে ওদের যে প্লান্ট বডিটা আছে, অ্যালগে আর ব্রায়োফাইটার ক্ষেত্রে this plant body is made up of tissues only, মানে thallasta is made up of tissue, and এই যে বাকি 3টে আছে টেরিডোফাইটস, জিমনোফাইটস and angiosperms, these are made up of tissues and tissue system as well as organ। ঠিক আছে, অর্গান সিস্টেম আছে। তো এই দিয়ে বানানো এই 3টে দিয়ে, ঠিক আছে, টেরিডোফাইট, জিমনোফাইট, অ্যাঞ্জিওস্পার্ম, টিস্যু থাকবে, টিস্যু সিস্টেম থাকবে, অর্গান সিস্টেম থাকবে, সব থাকবে। বাট ইন কেস অফ অ্যালগে এন্ড ব্রায়োফাইটা ইউ উইল ফাইন্ড ইট ইজ মেইনলি মেড আপ অফ টিস্যুস। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। আচ্ছা, তো এটা ছিল একটা বেসিক আইডিয়া। নেক্সট কনসেপ্ট আমরা যেখানে যাব, যেটা আমরা ফেলে এসেছিলাম, যে ওই যে সেলস নিয়ে কথা বলছে, যে টিস্যু বা টিস্যু সিস্টেম দিয়ে বানানো প্ল্যান্ট গুলো, তাদের আলটিমেটলি ভেতরে কি আছে, ফান্ডামেন্টাল ইউনিটটা কি, সেল। ফান্ডামেন্টাল ইউনিটটা তো সেল। তাহলে এই যে আমরা পড়লাম প্লান্টের মধ্যে 2 রকম সেল পাওয়া যায়। ইনিশিয়ালি কি থাকে, একটা ইম্যাচিওর সেল থাকে, যেটাকে আমরা কি জানি, যেটাকে আমরা নাম দিয়েছিলাম মেরিস্টেমেটিক সেল। এটা কি নাম দিয়েছিলাম, মেরিস্টেমেটিক সেল, বা এটাকে আমরা বলেছিলাম নন ডিফারেন্সিয়েটেড সেল। ঠিক, এর ক্যারেক্টারিস্টিক গুলো কি, ইম্যাচিওর সেল, মেরিস্টেমেটিক সেল বা নন ডিফারেন্সিয়েটেড সেলস এর ক্যারেক্টারিস্টিক্স গুলো? দেখো, এই যে নন ডিফারেন্সিয়েটেড বলছি বা মেরিস্টেমেটিক বলছি, এই শব্দগুলো থেকে তুমি ফাংশনস গুলো পেয়ে যাবে। দেখো, মেরিস্টেমেটিক মানে কি, ডিভাইড করছে যেটা, রাইট? কারণ আমরা জানি ইম্যাচিওর সেলে কি হয়, সেল ডিভিশন হয়। মেরিস্টেমেটিক সেল কাকে হয়, যেখানে সেল ডিভাইড হয়। তাহলে প্রথম যেটা জিনিস এখানে জানবো আমরা, সেটা হলো এখানে সেল ডিভিশন হচ্ছে, and second thing is non differentiated মানে কোনো স্পেসিফিক ফাংশন এখনো ডিসাইড করা হয়নি। স্পেসিফিক ফাংশন কখন ডিসাইড করা হবে, পরবর্তীকালে গিয়ে ডিসাইড করা হবে। এখন যে সেলস গুলো ডিভাইড করছে তাদের কোনো স্পেসিফিক ফাংশন নেই, স্পেসিফিক কোনো কাজ নেই। তো এখানে যেটা মাথায় রাখতে হবে, নো স্পেসিফিক ফাংশন, সেটাকেই বলা হচ্ছে নন ডিফারেন্সিয়েটেড। তার মানেই হচ্ছে নন ডিফারেন্সিয়েটেড। এইবার যখন এরা ডিভাইড করতে 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 একটা সময় আসবে যখন দে উইল আন্ডারগো ডিফারেন্সিয়েশন, মানে তাদের এক একটা রোল দেওয়া হবে। সেলস গুলো উইল বি পারফর্মিং এ পার্টিকুলার রোল, সেটাকে কি বলা হচ্ছে, ডিফারেন্সিয়েশন। তার মানে কি, দেয়ার ইজ আ ডিভিশন অফ লেবার, বলেছিলাম আগের স্লাইডগুলোতে বলেছি ডিভিশন অফ লেবারের কনসেপ্ট। এই ডিফারেন্সিয়েশন বা ডিভিশন অফ লেবার যখন হয়, তখন সেলস গুলো কিসে কনভার্টেড হয়ে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তখন ডিফারেন্সিয়েটেড সেল, বা সেগুলোকে বলা হচ্ছে কি, ম্যাচিওর সেল, বা কি বলা হচ্ছে এগুলোকে, পার্মানেন্ট সেল। এখান থেকে একটা জিনিস দেখো, ইম্যাচিওর সেল, মেরিস্টেমেটিক সেল বা নন ডিফারেন্সিয়েটেড সেলে কি ছিল, ডিভিশন হচ্ছিল। এখানে কি ডিভিশন হবে না, এখানে ডিভিশন হবে না। আমরা আগেই দেখেছি যে ম্যাচিওর সেল হলে এখানে ডিভিশন হয় না। তাহলে কি ডিভিশন এখানে হচ্ছে না, দেয়ার ইজ নো ডিভিশন। বাট যেহেতু এদের ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, মানে ওদের ডিভিশন অফ লেবার হয়ে গেছে, মানে তাদের স্পেসিফিক ফাংশন দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু স্পেসিফিক ফাংশন থাকবে এক একটা সেলের। ঠিক আছে, এই একটা লক্ষ্য করেছো তোমরা, যেই সেলস গুলো ইম্যাচিওর বা যেই সেলস গুলো নন ডিফারেন্সিয়েটেড, সেইগুলোই কিন্তু পরবর্তীকালে গিয়ে পার্মানেন্ট সেল হচ্ছে। তার মানে এখান থেকে একটা ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি,
মেরিস্টেমেটিক সেল ইজ ইকুয়াল টু পার্মানেন্ট সেল। ভালো করে বুঝবে, এইটাকে কিন্তু মাথায় একদম রেখে দেবে, এটাকে মাথায় ঢুকিয়ে রেখে দেবে। আলটিমেটলি কিন্তু পুরো খেলাটাই এই কনসেপ্টটারই। মেরিস্টেমেটিক সেল গুলোই অ্যাকচুয়ালি তোমার পার্মানেন্ট সেল। মেরিস্টেমেটিক সেলই হলো পার্মানেন্ট সেল, মেরিস্টেমেটিক সেলই হলো পার্মানেন্ট সেল। মাথায় এটা খালি বলতে হবে। যেইগুলো একসময় মেরিস্টেমেটিক ছিল বা ইম্যাচিওর ছিল, সেইগুলো কিছুদিন পরে পার্মানেন্ট হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট জিনিস দেখি। নেক্সট কনসেপ্ট কি? নেক্সট কনসেপ্ট হলো যেইগুলো পার্মানেন্ট সেল হয়ে গেছে, যেগুলো পার্মানেন্ট সেল হয়ে গেছে সেইগুলো না আবার পরবর্তীকালে কোনো একটা রিজনের জন্য বা ডিউ টু সাম স্পেসিফিক কন্ডিশনস সেইগুলোর আবার ডিফারেন্সিয়েশন হয়, সেইগুলো আবার ডিফারেন্সিয়েশন হয়। সেটা মানে কি ডিফারেন্সিয়েশন? মানে বলিউড সিনেমার মতো। দেখবে বলিউড সিনেমাতে অনেক সময় এরকম হয় যে একটা যে হিরো, ও খুব প্রথম সিনেমাটা যখন শুরু হচ্ছে, হিরো যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে, তারপর কিছুদিন যায় হিরোইন এন্ট্রি নেয়, তখন আবার কি হয়, ভালো লোক হয়ে যায়। তারপর আবার কিছু একটা হয় যেখানে হিরোইন মারা যায় বা হিরোইনের সাথে এমন কিছু একটা হয়ে যায়, বা ওর রিলেটিভ কেউ মারা যায়, তাতে কি হয়, ও এবার আবার সেই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডে ফেলে। এখানে কিন্তু এক্স্যাক্টলি সেম হচ্ছে। এখানে প্রথমে ইম্যাচিওর ছিল, সেখান থেকে ম্যাচিওর হলো। আবার কোনো একটা কন্ডিশনের জন্য দিস ম্যাচিওর সেল অ্যাগেইন বিকামস ডিভাইডিং সেলস। ঠিক আছে, এই যে সেলস গুলো ফর্ম হচ্ছে আবার, সে তাদেরকে বলা হয় ডিফারেন্সিয়েটেড সেল। তারা কি বললাম, তারা আবার কি হচ্ছে, তারা আবার তাদের মধ্যে ডিভিশন দেখতে পাবে, আবার ফেরত যাচ্ছে আগের স্টেটে, তাদের মধ্যে ডিভিশন দেখতে পাবে, তাদের মধ্যে ডিভিশন দেখা যাবে। ঠিক আছে, তাদের মধ্যে কোনো স্পেসিফিক ফাংশন দেখা যাবে না। এক্স্যাক্টলি এটার মতো হবে। ঠিক আছে, তো এই স্টেজে কিছুদিন থাকলো, এই স্টেজে থাকার পর কি হবে, এই ফর্মুলাটা লাগা, যা মেরিস্টেমেটিক সেই আবার পার্মানেন্ট হবে, মানে সে আবার ফেরত যাবে। আবার তার মধ্যে কি হবে, আবার তার মধ্যে যে প্রসেসটা হবে সেটাকে বলা হয় রিডিফারেন্সিয়েশন হবে, and the cell that is formed after redifferentiation is called as redifferentiated cell. ক্লিয়ার? এখানে কি হবে, এখানে কিন্তু সেম এই ফিচার্স গুলো দেখা যাবে যেটা পার্মানেন্ট সেলের ক্ষেত্রে দেখা যায়। তার মানে এখানে ডিভিশন হবে না, নো ডিভিশন, আর এখানে স্পেসিফিক ফাংশন থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমি একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু ডিসকাস করে দিয়েছি, যেটা হলো দ্য হার্ট অফ দিস চ্যাপ্টার। আমি সেটাকে আবার ছোট্ট করে রিভাইজ করে দিচ্ছি। প্রথমে যখন সেল ফর্ম হয় সেটা ইম্যাচিওর সেল থাকে বা ডিভিশন স্টেজে থাকে, যেখানে সেলগুলো ডিভাইড হয়। সেই যে ডিভিশন হয়ে একটা নতুন রকম একটা সেল ফর্ম হবে যার নাম হলো পার্মানেন্ট সেল বা ম্যাচিওর সেল, যেখানে ডিভিশন হবে না। এই যে পুরো প্রসেসটা, এটাকে বলছে ডিফারেন্সিয়েশন, যেখানে আস্তে আস্তে মেরিস্টেমেটিক সেলস বা ডিভাইডেড সেলস বা ইম্যাচিওর সেলস গুলো কনভার্টস টু ম্যাচিওর সেল। কিছুদিন পার্মানেন্ট থাকার পর তাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, কোনো কোনো গাছের ক্ষেত্রে ওই সেলস গুলো না, সেগুলো আবার ডিভিশন স্পেসে চলে যায়। এটাকে, এই প্রসেসটার নাম কি ডিফারেন্সিয়েশন, আর ওই সেলস গুলোকে বলা হয় ডিফারেন্সিয়েটেড সেলস। ওখানে আবার কি দেখা যায়, ওরা আবার সেল সাইকেলের মধ্যে ঢুকছে, মানে সেল ডিভিশন হচ্ছে, কোনো স্পেসিফিক ফাংশন নেই এদের, ডিভিশন হয়ে যাচ্ছে। আর হয়ে যাওয়ার পর ওরা কি হবে, পরে আবার আরেকটা প্রসেস থ্রু যাবে যার নাম হলো রিডিফারেন্সিয়েশন, যেখানে ওই সেলস গুলো আবার পার্মানেন্ট সেলের মতো দেখাবে, যেখানে আমার ডিভিশন হবে না, যেখানে স্পেসিফিক ফাংশন থাকবে ওই সেলসগুলো, সেই সেলসগুলোকে বলা হচ্ছে রিডিফারেন্সিয়েটেড সেলস। ক্লিয়ার? তো এটা ছিল মেইন কনসেপ্ট। এবার চলো আমরা একটু দেখে নিই, এবার একটু স্লাইডসগুলো দেখে নিই। তো স্লাইডসগুলো একটু দেখে নাও, এবার আশা করি স্লাইডসগুলো পড়তে তোমাদের খুব সুবিধা হবে। তো অ্যানাটমি কাকে বলা হচ্ছে? অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ প্ল্যান্টস। প্রথমেই বলেছিলাম অ্যানাটমি আর মরফোলজি হলো এক্সটার্নাল স্ট্রাকচার, আর অ্যানাটমি হলো ইন্টারনাল স্ট্রাকচার অফ প্ল্যান্ট। ফাদার অফ প্লান্ট অ্যানাটমি, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান গ্রিউ, বহু পরীক্ষাতে এসছে। ফাদার অফ ইন্ডিয়ান প্ল্যান্ট অ্যানাটমি, কে চৌধুরী,
ইট ইজ অ্যাগেন ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট বলছে যে ডিফারেন্ট টিস্যুস অ্যান্ড অর্গানস ইন প্ল্যান্টস শো ভেরিয়েশন ইন স্ট্রাকচার উইথিন দেম। আর এই জন্যই আমাদের অ্যানাটমিটা জানা দরকার, কারণ বিভিন্ন টিস্যু আর মেড আপ অফ ডিফারেন্ট টাইপ অফ সেলস। টাইপ এ সেলস একটা টাইপ অফ টিস্যু বানায়, টাইপ বি সেলস একটা টাইপ অফ টিস্যু বানায়, এর ইন্টারনাল স্ট্রাকচার গুলো কিন্তু আলাদা হবে। when these tissues make up an organ, তাদের ইন্টারনাল স্ট্রাকচারটা কিন্তু আলাদা হবে, এই জন্য অ্যানাটমিটা পড়া দরকার। যেমন ফর এক্সাম্পল ইন এনজিওস্পার্ম দ্য মনোকট অ্যান্ড ডাইকট শোজ অ্যানাটমিক্যাল ডিফারেন্সেস। এনজিওস্পার্মের মধ্যে দু রকম থাকে, যেমন মনোকট আর ডাইকট। এই মনোকট ডাইকটের মধ্যে কিন্তু অ্যানাটমিক্যাল ডিফারেন্স দেখা যায়। অ্যান্ড ইনফ্যাক্ট যদি কোনো অ্যাডাপ্টেশন হয় তারও কিন্তু এফেক্ট ইন্টারনাল স্ট্রাকচারে দেখা যায়। ঠিক আছে, তো এটা ছিল ফার্স্ট স্লাইড। এবার দেখি সেকেন্ড স্লাইডে কি আছে। আচ্ছা, সেকেন্ড স্লাইডে মেনলি দেওয়া হয়েছে ডেফিনিশন। হোয়াট ইজ টিস্যু? টিস্যু মানে কি? গ্রুপ অফ সেলস, মানে একটা ক্লাস্টার অফ সেলস হ্যাভিং এ কমন অরিজিন, এক জায়গা থেকে হয়েছে এন্ড ইউজুয়ালি পারফর্ম এ কমন ফাংশন, এটাকে টিস্যু বলা হয়। কিছু সেল যারা একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে আর তাদের ফাংশনটাও সেম, তাদেরকে বলা হচ্ছে কি? টিস্যু। আর এটা আমরা দেখলাম যে বাই দ্য প্রসেস অফ সেলুলার ডিভিশন সেলস গুলো ডিভাইড করে করে কি হয়? টিস্যু ফর্ম হয়। আচ্ছা, এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। স্টাডি অফ টিস্যুকে কি বলা হয়? স্টাডি অফ টিস্যুকে বলা হয় হিস্টোলজি। হিস্টোলজি ওয়ার্ডটা কে দিয়েছেন? হিস্টোলজি ওয়ার্ড ওয়াজ কয়েন্ড বাই মেয়ার। এইগুলো সব পরীক্ষাতে আসা করছে। দ্য টার্ম টিস্যু ওয়াজ কয়েন্ড বাই, হিস্টোলজি ওয়ার্ডটা দিয়েছিলেন মেয়ার, বা টিস্যু টার্মটা কে দিয়েছেন? টিস্যু টার্মটা দিয়েছেন কে? গ্রিউ। আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড বাইকেট। Bichet introduced the word tissue into the study of anatomy by 1801. অ্যানাটমি স্টাডির ক্ষেত্রে টিস্যু ওয়ার্ডটা বাইকেট দিয়েছিলেন, কিন্তু টার্ম টিস্যু ওয়াজ কয়েন্ড বাই অ্যানগিউ। এই দুটো কিন্তু ডিফারেন্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, এই যে আমরা প্লান্ট টিস্যু পড়ছিলাম, এই প্লান্ট টিস্যুতে আমরা দেখে নিলাম দুটো টাইপ অফ সেলস হয় বা দু টাইপ অফ টিস্যু হয়। এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই, যেহেতু আমাদের সেলস দু রকমের, সেলস কি রকম? একটা হলো মেরিস্টেমেটিক সেলস আর একটা হলো পার্মানেন্ট সেল। যেহেতু সেল দু রকমের, তাহলে আমাদের টিস্যুও দু রকমের হবে। রাইট? মেরিস্টেমেটিক সেলস গুলো এক টাইপ অফ টিস্যু বানায় আর পার্মানেন্ট সেলস গুলো এক টাইপ অফ টিস্যু বানায়। এই জন্য আমরা কি জানি? দু রকম টিস্যু হয় প্ল্যান্ট টিস্যু সিস্টেমে, একটা নাম হলো মেরিস্টেমেটিক টিস্যু আর একটা নাম হলো পার্মানেন্ট টিস্যু। এবার মেরিস্টেমেটিক টিস্যু আবার তিন প্রকারের হয়। ফার্স্ট হলো অ্যাপিক্যাল মেরিস্টেম, সেকেন্ড হলো ইন্টারক্যালারি মেরিস্টেম, থার্ড হলো ল্যাটারাল মেরিস্টেম। এগুলোতে আসবে। আর পার্মানেন্ট টিস্যু দু রকমের হয়, সিম্পল টিস্যু অ্যান্ড কমপ্লেক্স টিস্যু। এইগুলোতে আমরা নেক্সট স্লাইডে আমরা ডিসকাস করব। রাইট? আচ্ছা, এবার শেষ করার আগে, আজকের ক্লাসটা শেষ করার আগে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি এই স্লাইডটাতে ফিরে যাচ্ছি, যেখানে আমরা দেখলাম যে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন হয়েছে, বাট একটা কোশ্চেন আনসার এখন আমি তোমাদের দিইনি। ওয়াই ডিড দিস হ্যাপেন? কেন এটা হয়েছে? कटप्पा ने बाहुबली को क्यों मारा? दिस इज द क्वेश्चन। আর যদি এই কোশ্চেন আনসার জানতে চাও তোমরা, ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস, যেটা আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আনার। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। যদি ভালো লেগে থাকে, নতুন করে আর কিছু বলার নেই, এগুলো তোমরা শুনে এসছো, কমেন্ট করবে, শেয়ার করবে আর বন্ধুদের জানাবার চেষ্টা করবে। ক্লিয়ার? কারণ যত বন্ধু জানবে, জ্ঞান যত বাড়বে, তত তোমাদের প্রিপারেশনও ভালো হবে আর লোকের আশীর্বাদও তোমার কাছে আসবে। এডু মন্ত্র থেকে আমরা চেষ্টা করছি এটাকে পুরোপুরি ফ্রি রাখা। আমাদের টিম চেষ্টা করছে আরো অনেকগুলো ভিডিও নিয়ে আসা বিভিন্ন সাবজেক্টের উপরে, যেমন পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, এইগুলোর উপরে স্পেসিফিক চ্যাপ্টার্স উপরে নিয়ে আসবে তোমাদের কাছে কনসেপ্টস। এটা পুরোপুরি কনসেপ্ট আসবে। এডু মন্ত্রাতে মাথায় রাখবে, এডু মন্ত্রাতে উই অনলি ফোকাস অন কনসেপ্টস। দেখো, ইনফরমেশন যে কোনো বইয়ে পেয়ে যাবে। অ্যান্ড মাইন্ড ইট, রিমেম্বার যে ইউ শুড অলওয়েজ রেফার টেক্সট বুকস। কোনো অন্য নোটস বা কোনো মেটেরিয়াল, কোনো কোচিং ইনস্টিটিউট মেটেরিয়াল কিন্তু তোমাদের কাজে দেবে না। টেক ইট ফ্রম মি। আমি পড়াচ্ছি লাস্ট 8 বছর ধরে, আর এই কনফিডেন্সটা আমার ওখান থেকে এসছে। এই যে কথাগুলো বলছি তোমাদেরকে, আমার অনেক স্টুডেন্টস আজকে ডব্লিউবিসিএস অফিসার। আমি নিজেও সিডিএস ক্লিয়ার করেছি, ডব্লিউবিসিএস ক্লিয়ার করেছি।
তো ওখান থেকে আমি বলতে পারছি তোমাদেরকে এই কথাগুলো। তো মাথায় রাখবে, প্লিজ ফোকাস অন দ্য কনসেপ্টস অ্যান্ড প্লিজ ফোকাস অন টেক্সট বুকস। হ্যাঁ, তোমরা বলবে স্যার সায়েন্সের জন্য কি টেক্সট বুক আছে? দেখো, সায়েন্সের জন্য সেরকম কমপ্লিটলি টেক্সট বুক তোমরা পাবে না। তো আমি বলবো যে সায়েন্সের জন্য যে কোনো একটা ক্লাস 9-10 বলে, বাট এত সময় নেই আমাদের কাছে পড়া। তো আমি বলবো যে ফোকাস অন মাই ক্লাসেস আর ট্রাই টু সলভ এমসিকিউস। আমি যে ক্লাসটা করিয়ে দেবো তারপর এমসিকিউ সলভ করো। আর আমি যা ক্লাসে দিয়ে দেবো, যে আমি বোঝাচ্ছি, সায়েন্স ইজ অল অ্যাবাউট মানে কনসেপ্টস, ঠিক আছে? আর যা নোটস দিয়ে দেবো ক্লাসে, ইট উড বি এনাফ ফর ইয়োর প্রিপারেশন। এবার হ্যাভিং সেড দ্যাট, আমি আগেও বলেছি যে ইউ শুড অলওয়েজ রেফার টেক্সট বুকস। এবার সায়েন্স রিলেটেড টেক্সট বুক তোমরা যদি ক্লাস 9-10 বই পড়তে পারো খুবই ভালো হয়, আর যদি পড়তে না চাও সেটাও হবে, কারণ ইটস অনলি ফর সায়েন্স। ক্লিয়ার? অন্য সাবজেক্টসগুলোর জন্য আই উড রেকমেন্ড টেক্সট বুকস। ঠিক আছে, একদম টেক্সট বুকস। চলো তাহলে আজকের দিনটা এখানেই রাখছি। টিল দেন, গুড বাই, আবার দেখা হবে।